পারভেজ হত্যার প্রধান আসামি মেহরাজকে 5 দিনের রিমান্ড দিলেন আদালত। মামলার আরও 2 আসামি রয়েছেন রিমান্ডে। রাজধানীতে বর্ষার আগে এডিস মশার বিস্তার বাড়ছে। ডেঙ্গু রোগী মশক নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। শাহজালাল ও সিলেট বিমানবন্দরে 4 কেজি স্বর্ণের গোড়া উদ্ধার। অভিনব কায়দায় লুকানো ছিল পোশাকে, আটক 2। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসর বসল চট্টগ্রামে। অংশ নিয়েছেন 120 বলি। জমজমাট 3 দিনের বৈশাখী মেলা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। সে এই মামলার চার্জশিটের 1 নম্বর আসামি। বুধবার র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহরাজকে গাইবান্ধা থেকে আটক করা হয়। পরে বনানী থানার কাছে তাকে হস্তান্তর করে র্যাব। এখন পর্যন্ত মামলার 6 আসামিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মোট 3 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। বাকিদের কারাগারে পাঠানো হয়। গত 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে 2 নারী শিক্ষার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করায় ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজ ক্ষমা প্রার্থনার পরও ডেকে আনে প্রেমিকদের। তারা মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে পারভেজকে। হাসপাতালে নেওয়া হলে সে মৃত্যুবরণ করে। রাজধানীতে এডিস সহ মশা নিধন এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে এটি শুরু হয়। ডিএসসিসির প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এবার আগেই মশক নিধনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান তারা। বিগত বছরগুলোর মধ্যে ডেঙ্গুর ভয়াবহ অবস্থা ছিল 2023 সালে। সে বছর মারা যান 1705 জন। হাসপাতালে ভর্তি হন 3.25 লাখ রোগী। এবছরও বাড়ছে মৃত্যু আক্রান্তের হার। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর হার বাড়ে অক্টোবর থেকে নভেম্বরে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, মৌসুম আসার আগেই নিয়ন্ত্রণে রাখতে চান ডেঙ্গু পরিস্থিতি। বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও রোগীদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই বিষয়গুলো সমন্বয় করার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় একটা টাস্কফোর্স গঠন করেছে, যেটার প্রধান সচিব স্থানীয় সরকার। আমরা গতকালকেও মিটিং করেছি। আমরা আশা করি যে এখন সমন্বয়হীনতার কোনো সুযোগ থাকবে না। আমরা এখানে সকল দপ্তর সংস্থা, সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন, সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন, তাদেরকে নিয়ে সমন্বিতভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। বাড়িঘর ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ডিএসসিসির প্রশাসক জানান, বিষয়গুলো তদারকি করতে ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন ম্যাজিস্ট্রেট কাজ শুরু করবেন। জুন আসার আগে আমরা এই যে কোথাও যে নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে সমস্ত জায়গায় মশার জন্মস্থান তৈরি হয়, এই জায়গাগুলোতে আমরা অভিযান করব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 12:25 কাতার ত্যাগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রোমে ডক্টর ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15 প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যাবেন এবং সেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার স্থানীয় সময় সকাল 9:30 পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর ইউনূস। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় দেশের উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে ডক্টর ইউনূসের দেশে পৌঁছানোর কথা রয়েছে।
অভিনব কায়দায় অন্তর্বাসে স্বর্ণের প্রলেপ দিয়ে পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক পরিমাণ 3 কেজি। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শাহজাহান। তাকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। পরিধানে থাকা 5টি আন্ডারওয়্যার, একটি ফুল প্যান্ট ও 3টি স্যান্ডো গেঞ্জির ভেতরে বিশেষ উপায়ে স্বর্ণ নিয়ে আসেন তিনি। স্বর্ণের গুঁড়ার প্রলেপ ছিল পোশাকে, যার পরিমাণ প্রায় 2 কেজি। পরে ওই যাত্রীকে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। এদিকে সিলেটে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে আলিম উদ্দিন ধরা পড়ে। দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন তিনি। পরে আলিমের পরিহিত 4টি অন্তর্বাস, 2টি গেঞ্জি, একটি শার্ট ও প্যান্ট সহ 8টি কাপড় ছিল স্বর্ণের প্রলেপ দেয়া। পরে সেগুলো আগুনে পুড়িয়ে স্বর্ণ জব্দ করা হয়। পরিমাণে তা 1 কেজির কাছাকাছি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জনতা পার্টি বাংলাদেশ জেপিবি নামে নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশের পর দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি। আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে জীবনের 32 বছর কাটানোর পর এবার নিজেই রাজনীতিতে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গর্ব মোরা ইনসাফের দেশ স্লোগানে নতুন দলটি পরিচিত হবে জনতা পার্টি বাংলাদেশ, সংক্ষেপে জেপিবি নামে। জুলুম অত্যাচার করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতরা। এরপর দলের সূচনা ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক কমিটির মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না যারা দিল্লি, পিন্ডি, মস্কো, ওয়াশিংটন, বেজিংয়ের প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, অথবা বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে। এরপর দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আহ্বায়ক কমিটির সবার নাম ঘোষণা করেন। এ সময় অভিযোগ করেন, 32 বছর নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাননি তিনি। তাই দেশের মানুষের জন্য কাজ করতেই নতুন এই দল। এই 32 বছরে আমি রাজনৈতিক সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্যে 32 বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে। সাংবাদিকদের শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি। জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলেও মনে করেন তিনি। জানান, ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই বিএনপি ছেড়েছিলেন তিনি। যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে। জাতীয় ঐক্য করতে সবাইকেই প্রয়োজন বলে মনে করেন নতুন এই দলটির নেতারা। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা। এতেই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন,
আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। বৃদ্ধ থেকে যুবক তরুণ, আছে কিশোররাও। সবার হাতেই টেটা, বল্লম সহ দেশীয় সব অস্ত্র। প্রতিপক্ষের হামলা ঠেকানোর জন্য টিনের চালও সঙ্গে নিয়েছেন কেউ কেউ। এভাবেই হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকায় তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানান, প্রতি বছরই জমি, পুকুর ও ডুবা ইজারা দেয় গ্রাম পঞ্চায়েত সমিতি। তহবিলে থাকে মোটা টাকা। গ্রামের শাহজাহান মেম্বারের কাছেই ছিল সমিতির নিয়ন্ত্রণ। সম্প্রতি তাতে বাধা দেয় লতিফুর মেম্বার ও তার অনুসারীরা। এ নিয়ে দেখা দেয় বিরোধ। সকালে প্রায় 2 ঘন্টা চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয় অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে একটার পর। এই আজকের ঘটনাটা ওইটাকে কেন্দ্র করেই ঘটনা, সমিতির ঘর দখলকে কেন্দ্র। শেষমেশ পুলিশ যাওয়াতে ওরা নিয়ন্ত্রণে আসছে। কিছু লোক মারামারি করে একটু আহত হয়েছে, হসপিটালে গেছে, বিভিন্ন হসপিটালে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। চট্টগ্রামের লালদিঘি মাঠে বসেছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম আসর। বিকালে লড়বেন শতাধিক বলি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, বলি খেলা কি শুরু হয়ে গেছে? এবারের আসরে কতজন বলি অংশ নিয়েছেন? আপনার কাছে কি তথ্য আছে? এরই মধ্যে কিন্তু চট্টগ্রামে যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা সেটি শুরু হয়েছে। একটু দেখাতে চাই দর্শকদেরকে, এই আসরে ১১৬তম আসরে ১২০ জন বলি চট্টগ্রাম সহ আশেপাশের বিভিন্ন উপজেলা সহ কক্সবাজার থেকেও নানা বয়সী মানুষজন এই বলি খেলায় অংশগ্রহণ করেছেন। একেবারে আমরা দেখেছি বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ কিন্তু এই বলি খেলাতে অংশ নিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বলি খেলা এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে থেকে এই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলাটি পরিচালনা করছেন 3 জন রেফারি, 3 জন জাহাঙ্গীর, হাফিজুর রহমান এবং রাজু। এই 3 জনে মিলে এই খেলাটি পরিচালনা করছেন। প্রতি বছর এই উৎসবটি হয়ে থাকে। এই উৎসবকে কেন্দ্র করে চট্টগ্রামে একেবারেই উৎসবে মেতে ওঠেন এই ঐতিহাসিক জব্বারের বলি খেলাকে ঘিরে। গত এই যে ১১৬তম আসরে এটিকে কেন্দ্র করে কিন্তু বৈশাখী মেলাও বসে 3 দিন যাবৎ। গতকাল, আজকে এবং আগামীকাল এই লালদিঘি মাঠে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটির আশেপাশে 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে একেবারেই বৈশাখী ঐতিহ্যবাহী যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেই জিনিসপত্র দিয়ে মানুষজন মেলা বসেন। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এই খেলাকে কেন্দ্র করে। কিন্তু এই খেলাটি এক নজর দেখার জন্য একেবারেই চট্টগ্রাম সহ আশেপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখান থেকে শতাধিক, একেবারে বলা যায় লাখো মানুষের ভিড় বলা যায়। প্রচন্ড মানুষ এখানে ভিড় করছেন। সব বয়সী মানুষ এই জব্বারের বলি খেলা মানুষ এখানে ভিড় করছেন। সব বয়সী মানুষ এই জব্বারের বলি খেলাকে একটু দেখার জন্য, চোখের সামনে থেকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ ধরে। অবশেষে সেই খেলাটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন একেবারে উৎসুক জনতার ভিড় বলা যায়। এই যে বলির বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বলিরা এসেছেন তাদেরকে দেখার জন্য। এবং যারা বলি তারা বলছিলেন যে প্রতি বছর এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে খেলাটি সেটিতে অংশগ্রহণ করার জন্য তাদের এই ১১৬তম আসরে অংশগ্রহণ করা। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী বলি খেলা সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। এখন দেখার বিষয় কে আসলে এই ১৬তম আসরে, ১১৬তম আসরে কে চ্যাম্পিয়ন হয়। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অভি। রাজধানীর হাতির ছেলে অনুষ্ঠিত হলো বিউটিফুল বাংলাদেশ রান 2025 মিনি ম্যারাথন। এতে অংশ নিয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি মানুষ। আয়োজকরা বলছেন বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন ও পর্যটন খাতকে তুলে ধরতে এই আয়োজন।
ছুটির দিনের ভোর আয়েশি ঘুম ছেড়ে রাজধানীর হাতিরঝিলে জড়ো হয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি মানুষ। উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ রান 2025-এর ব্যানারে দৌড়াবেন সুস্বাস্থ্যের জন্য, বার্তা দেবেন ভালো থাকার। বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এভিয়েশন অ্যান্ড জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB-র আয়োজনে এই দৌড় প্রতিযোগিতা। এতে অংশ নেন এভিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী, কূটনীতিক, ট্রাভেলার, ইনফ্লুয়েন্সার ও পেশাদার রানাররা। ছিলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা সহ 10 দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরাও। যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, আপনি কিন্তু দৌড়ের কোনো বিকল্প নেই। 19-20 বছর ঢাকাতে আমি, তো ঢাকায় আমি কখনো এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই, তো এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আয়োজনে ছিল 7.5 কিলোমিটার মূল দৌড় এবং 2 কিলোমিটার ফান রান। আয়োজকরা জানান, দেশি বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তা তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য। দূতাবাসগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পর্যটনের যেই একটা প্রমোশন সেটা হবে এবং আমরা এটা এরপর আরও বৃহৎ আকারে একটু আন্তর্জাতিক পর্যায়ে করার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। শরীর ভালো থাকলে আমি সব কিছু কাজ করতে পারি। এখন আমরা দেখবেন যে আমরা ঘরে বসে থাকি, ইন্টারনেট চালাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের জেনারেশন যারা আছেন সবাই বাইরে আসুক। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। দৌড়ে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় ঢাকা থেকে রোম, জোহান্সবার্গ, মালদ্বীপ, ব্যাংকক এবং কক্সবাজার বিমানের রিটার্ন টিকিট। অংশগ্রহণকারীদের জন্য ছিল র্যাফেল ড্র, ছাতা, ফটো কন্টেস্ট এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে প্লেন টিকিটের 10% ছাড়। দৌড়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে পৌঁছে দিতে চান এই মিনি ম্যারাথনের আয়োজকরা। তারা বলছেন, এটি শুধু দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি উৎসবে পরিণত হয়েছে, যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পের কথা, বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা পৌঁছে দেবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।